বাংলায় একটা কথা আছে না, রতনে রতন চেনে আর কিসে একটা কি যেন চেনে। ওই বিষয়ে আর বলবো না, বললি কেস আবার ভেতরে ঢুকিয়ে দেবে। তো কথা হচ্ছে রাজ্যসভার প্রার্থী নিয়ে, এবং তৃণমূলের রাজ্যসভার প্রার্থী। না না না, পালাবেন না, দাঁড়ান না, একটু মজা আছে। তৃণমূল সাম্প্রতিক তাদের রাজ্যসভার 4 প্রার্থীর নাম ঘোষণা করেছে। সেখানে নাদিমুল হককে রেখে দিয়েছে, এবং 3জন মহিলা মুখ, 3জনই নতুন। এবং সেখানে যে মুখটিকে নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে, তিনি হচ্ছেন সাংবাদিক, দিল্লিবাসী সাগরিকা ঘোষ। কে এই সাগরিকা ঘোষ? তার অসাধারণ বেশ কিছু কীর্তির কথা সামনে এসছে। কেননা তৃণমূল তো এতদিন খুব লাফাচ্ছিল সাগরিকা ঘোষকে নমিনেশন দেওয়া নিয়ে। দেখো, সর্বভারতীয় ক্ষেত্রের এত বড় একজন সাংবাদিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি রাজ্যসভায় যাচ্ছেন, এবং এরপর মোদিকে কিভাবে কোণঠাসা করে দেবে। তো সেই সাগরিকা ঘোষের এবার একটু কাচ্চা চিট্টা খোলা যাক, একটু কীর্তিকলাপ সামনে নিয়ে আসা যাক, তার কি কি ব্যাপার রয়েছে না রয়েছে এগুলো সামনে করা যাক। কেন বললাম রতনে রতন চেনে, সেটা একটু প্রমাণ করা যাক। সমস্তটা আপনাদের সামনে নিয়ে আসবো, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। অনেকেই প্রশ্ন করছিলেন কে এই সাগরিকা ঘোষ। হঠাৎ করে এই সাগরিকা দেবীর ম্যাডামের একটু কষ্ট হয়েছে, বড্ড কষ্ট হয়েছে। কেননা 6 বছরের পুরনো এক টুইট নিয়ে ভক্তরা, চাড্ডিরা, গেরুয়ারা তাকে বড্ড টানা হেঁচড়া করছে। কি ঘটনা ঘটেছিল 6 বছর আগে? আসলে এই সাগরিকা ঘোষকে সবসময় টুইটারে সাধারণ মানুষ আক্রমণ করে থাকেন ধান্দাবাজ হিসেবে। তাকে এবং তার পতিদেব দুজনকেই একই আক্রমণ করে, সেই জন্য টুইটারে তিনি প্রচণ্ড আক্রমণাত্মক ছিলেন। এবং তিনি যেসব পোস্টগুলো করতেন, সেখানে তিনি যে পরিষ্কার বিজেপি বিরোধী এবং বিজেপির কোনো কিছুই ভালো নয়, শুধুমাত্র সব কিছু কংগ্রেসের ভালো, এই রকম জায়গায় একটা প্রতিপন্ন করতে চাইতেন। সেই জন্য 2018 সালে যখন রাজ্যসভা ভোট হয়, তখন তিনি টিকিট পাননি। এবং অনেকেই এক্সপেক্ট করেছিল, তিনিও হয়তো খুব সম্ভবত টিকিট পাওয়ার এক্সপেকটেশন রেখেছিলেন। তো সেই জন্য লোকজন তাকে চাটতে শুরু করে টুইটারে। চাটা ইন দ্য সেন্স আর কি, মজা করা আর কি। যে সেখানে এক ভদ্রলোক ছিলেন, অজয় বলে, তিনি একটা টুইট করেছিলেন ছোট্ট, সো সরি দ্যাট ইউ অ্যান্ড ব্রিঞ্জাল ওয়াজ নট গিভেন আরএস টিকিট। এই কথা 6 বছর আগে লিখেছিলেন। তো একে তো টিকিট পাননি, তার বুক ভেঙে গিয়েছিল। সেখানে তিনি কি জবাব দিয়েছিলেন? হাহা, আই উইল নেভার অ্যাকসেপ্ট এনি আরএস টিকিট অর পিএস টিকিট অর সিএস টিকিট ফ্রম এনি পলিটিক্যাল পার্টি স্যার, দ্যাট আই ক্যান গিভ ইউ ইন রাইটিং, ইউ ক্যান সেভ দিস টুইট। আমি একদম লিখিতভাবে দিয়ে দিচ্ছি, রাজ্যসভা ছেড়ে দিন, কোনো রকম অ্যাসেম্বলি ইলেকশন হোক, পার্লামেন্টারি ইলেকশন হোক, কোথাও আমি কোনোদিন প্রার্থী হব না কোনো রাজনৈতিক দলের। তারপর মহান সাংবাদিক, আরও তিনি জ্ঞান দেবেন, সেটা খুব স্বাভাবিক। তো সেখানে লিখেছেন জার্নালিস্ট, IMHO, মানে ওই ইন মাই অনেস্ট ওপিনিয়ন, এই ধরনের কিছু অ্যাব্রিভিয়েশন আছে, আমি অত জানি না অবশ্য। তো সেখানে তিনি জ্ঞান দিয়ে যেটা লিখেছেন, যে সাংবাদিকদের পলিটিক্যাল পার্টি থেকেই দূরে থাকা উচিত। এরকম টিকিট পাওয়া বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করা তো অনেক দূরের কথা, যে কোনো রাজনীতির প্ল্যাটফর্ম থেকেই অনেক দূরে রাখা উচিত। কিন্তু 6 বছর আগে তিনি একদম রাইটিংয়ে দিয়ে দিয়েছিলেন তিনি কোনোদিন রাজ্যসভায় যাবেন না, রাজ্যসভায় ছেড়ে দিন, কোনো নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এবার খুব স্বাভাবিকভাবেই এখন সেইটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আপনাদের একটু বড় করে দেখায় ব্যাপারটা, যে সেখানে যেটা বলা হচ্ছে যে রাজ্যসভায় তিনি যে যাচ্ছেন সেই ব্যাপারে। তখন এইটা ছিল অজয় খান্ডেলওয়াল, তাকে টুইট করেছিলেন, সো সরি দ্যাট ইউ অ্যান্ড ব্রিঞ্জাল ওয়ার নট গিভেন আরএস টিকিট। তখন তিনি ওই জ্ঞানটি দিয়েছিলেন। ফলে 13ই মার্চ 2018 সালে যেটা তিনি রাইটিংয়ে দিয়ে দিয়েছিলেন, সেইটা নতুন করে এখন খুঁড়ে বার করছে সবাই, আর তাকে নিয়ে এবার মজা করছে যে ভাই, তুমি যে কতখানি ধান্দাবাজ, তোমাকে যেই রাজ্যসভার টিকিট দিলে তখন পাওনি বলে আঙুর ফল টক ছিল, হা, আমি কোনোদিন লড়বো না। আর যেই তোমাকে তৃণমূল দিল, কংগ্রেসের কাছে পাত্তা পেলে না, ওই জন্য সুর করে তুমি গিয়ে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে গেলে। যদিও ম্যাডামের একটা নিজস্ব যুক্তি আছে আবার। তো স্বাভাবিকভাবে এত এত যখন তিনি বড় সাংবাদিক, এইভাবে কংগ্রেসের না পেয়ে হাহা করেন, তৃণমূলে পেয়ে তিনি হো হো করবেন, এটা তো ব্যাপার। তো সেখানে তিনি খুব রাগটাগ দেখিয়ে বলেছেন যে আমার 6 বছর আগের 2018-র টুইট খুব ওয়াইডলি এটাকে ভাইরাল করা হচ্ছে, এটা মোটেই ঠিক হচ্ছে না। তাদের বোঝা উচিত যে আমি 3 বছর সাংবাদিকতা ছেড়ে দিয়েছি, এবং এখন আমি শুধুমাত্র কলাম লিখি এবং কোথাও স্পেশালিস্ট হিসেবে লিখি। তাই মোদী সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে এই লড়ার জায়গাটা করে দিয়েছেন,
সেই জন্যই তিনি অ্যাকসেপ্ট করেছেন। তিনি যখন সাংবাদিক ছিলেন তখন তো তিনি রাজ্যসভায় যাননি। এখন তিনি মোদির বিরুদ্ধে প্রোপাগান্ডা, মানে এটা অবশ্য তিনি বলেননি, এটা সাধারণ মানুষ বলে থাকে, তিনি প্রোপাগান্ডা করবেন, সেই জন্যই তো তিনি রাজ্যসভার টিকিটটা নিলেন। তো এই গেল ম্যাডামের টিকিট 6 বছর আগের ব্যাপার আর এখনকার ব্যাপার। তো রতনে রতন চেনে ওই জন্যই বললাম। এবার কেন বলছি সেই কথাটা, তার আরও কিছু ভাইরাল হওয়া টুইট আপনাদের দেখায়। সাগরিকা ঘোষ 2রা সেপ্টেম্বর 2017-তে 6:42 লিখছেন, ঈদ মুবারক টু অল, মে পিস জয় অ্যান্ড কাবাবস অ্যাবাউন্ড। আচ্ছা, আবার সেই সাগরিকা ঘোষ 4 অক্টোবর 2017 7:06 সন্ধেবেলায় লিখছেন, আই এম সেলিব্রেটিং আ গ্রিন দিওয়ালি, আর ইউ? বুঝতে পারছেন ম্যাডামকে কেন বললাম রতনে রতন চেনে? এই কি বলে, ধর্ম যার যার, উৎসব সবার, তাই না? একদম গ্রিন দিওয়ালি, বাহ। আচ্ছা, ম্যাডামের আরও বেশ কিছু কীর্তি দেখায়, আপনাদের ভালো লাগবে। ম্যাডামের আজমল কাশবকে নিয়ে কি সুন্দর ভাবনা চিন্তা দেখুন। যে শব্দটি লেখা আছে, আমি আর পড়ছি না, তার টুইট সেখানে লেখা রয়েছে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে। 26/11 যে ঘটনা ঘটেছে সেখানে আজমল কাশব, সেটা নিয়ে কি করা হচ্ছে, কি তার বক্তব্য, কোন অ্যাঙ্গেলে তার ভাবনা চিন্তা, মানে মানুষকে গুলিয়ে দেওয়ার যে জায়গাটা, সেটাই সামনে চলে এসছে। শুধুমাত্র তাই নয়, এবার আর একটা মজাদার জিনিস দেখাই আপনাদের। 2017 20 মের রিপোর্ট, সেখানে দেখাচ্ছে ওয়ার্ড অফ পুলিশ স্টেশন, সাগরিকা ঘোষ ডিলিটস টুইটস স্প্রেডিং কমিউনাল ডিসকর্ড। তিনি এমন টুইট করছেন যে এই যে হারমোনির ব্যাপারটা রয়েছে, ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের জায়গা, সেইটাকে আঘাত করছে, সেই জন্য পুলিশ বলেছে আপনি টুইট ডিলিট করুন। এই হচ্ছে তার মেন্টালিটি। তাহলে একদম ফার্স্ট ক্লাস প্রার্থী পাওয়া গেছে বলুন। শাসক দল যে প্রার্থী দিয়েছে, একদম ফার্স্ট ক্লাস প্রার্থী দিয়েছে। এরকম এত ভালো ক্যান্ডিডেট গোটা বাংলায় খুঁজে পাওয়া যায়নি, সেই জন্য দিল্লি থেকে ইম্পোর্ট করতে হয়েছে। অর্থাৎ বাঙালি মানুষ তাদের কি হবে না হবে, রাজ্যসভার সাংসদ মানে বছরে 5 কোটি টাকা এমপি ল্যাডে আসবে, এই রাজ্যের কোথাও একটা উন্নয়ন হবে, কোনো দরকার নেই। বহিরাগত কাউকে একটা দিয়ে দাও, সেখানে সে সারা ভারতবর্ষে যেখানে খুশি যা খুশি করতে পারে, পশ্চিমবঙ্গের কিছু হলো কি না হলো কি এসে যায়। এই রকম একজন মুখকে দরকার যে সমস্তটাকে গুলিয়ে দিতে পারে এবং এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে। সেই জন্যই কি সাগরিকা ঘোষ টিকিটটি পেলেন, এবং তিনিও দেখলেন যে কংগ্রেসের হয়ে এত তাবেদারি করার পরও তাকে আর টিকিট দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস অ্যাটলিস্ট তো দিয়েছে। পাওয়ার ইচ্ছাটা অনেক দিন আগেই ছিল, সেদিনকে যেহেতু পাননি সেই জন্য আঙুর ফল টক ছিল। সমস্ত জার্নালিস্টদের পলিটিক্স থেকে দূরে থাকতে হয়। আর এখন পাওয়ার পর মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমি রাজ্যসভায় যাচ্ছি। তবে শুধু এইখানেই বিড়ম্বনা নয়, আরেকজন বহিরাগতকে নিয়েও আজকে কথা বলবো। তিনি হচ্ছেন সুস্মিতা দেব, আসামের সুস্মিতা দেব। তিনি যখন কংগ্রেস থেকে তৃণমূলে এলেন, এসেই বহিরাগত হিসেবে আবারও পশ্চিমবঙ্গ থেকে টিকিট পেয়ে গেলেন। তখন ওই মানুষ ভূঁইয়া মোস্ট প্রবাবলি মন্ত্রী হয়েছেন, তার জায়গায় যে রাজ্যসভায় আসনটা ফাঁকা হয়েছিল সেই আসনে তাকে পাঠানো হয় এবং বছর আড়াই মতো সেখানে তিনি ছিলেন। তারপর যে রাজ্যসভার ভোটটা হয় তাকে কিন্তু আর নির্বাচিত করা হয়নি, তাকে আবারও কিন্তু রাজ্যসভায় পাঠানো হয়নি। এবার যথারীতি এবারে তো তৃণমূলের অনেক রকম ব্যাখ্যা রয়েছে, কিন্তু ভেতরে তারা নাম প্রকাশে ইচ্ছুক নয় যে কথা বলছেন, এবং সংবাদ মাধ্যমের অনেক বন্ধুই সেই কথাটা জানেন দেখছি। এবার যেটা মুশকিল হয়েছে যে তখন তাহলে সুস্মিতা দেবকে টিকিট কেন দেওয়া হয়নি, আর এখনই বা কেন দেওয়া হলো। তখন বলা হচ্ছে যে সুস্মিতা দেবকে নিয়ে আসার পর শাসক দল মনে করেছিল যে ত্রিপুরাতে বা গোটা উত্তর পূর্বেই তৃণমূলের একটা বেশ ভালো হাওয়া তৈরি হবে, বেশ ভালো কিছু ভোট আসবে, এবং তার ফলে এই যে জাতীয় দলের তকমাটা চলে যাচ্ছে আঞ্চলিক দল হয়ে যাবে। এখন সেই আঞ্চলিক দলের আবার একটা সর্বভারতীয় পোস্ট আছে, নির্লজ্জের মতো বলে আমাদের সর্বভারতীয় তো সেই জায়গাটা সর্বভারতীয় দল রাখার চেষ্টার জন্য উত্তর পূর্বে ছোট ছোট রাজ্য আছে, সব ম্যানেজ হয়ে যাবে। প্রথম টার্গেট ছিল ত্রিপুরা। সেই ত্রিপুরাতে তাকে দায়িত্ব দেওয়ার পর মুখ থুবড়ে পড়েছে, নোটার সঙ্গে ভয়ঙ্কর লড়াই করার পরও বোধহয় নোটার পিছনে শেষ করেছে, ফলে তার উপর খুব রাগ হয়েছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার এই জায়গাটা থেকে যেটা মুশকিল হয়েছে, প্রথমে ভাবা হয়েছিল যে আসামে তাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হবে। এবার মুশকিলটা যেটা হচ্ছে, তার বাবা যে আসন থেকে লড়তেন, সন্তোষ মোহন দেব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, এবং তিনিও যে আসন থেকে লড়তেন সেই শিলচরের যে আসনটি ছিল সেইটা এখন সংরক্ষিত আসন হয়ে গেছে।
ফলে সেখান থেকে আর তিনি লড়তে পারবেন না। তো তাকে অফার দেওয়া হয়েছিল, ঠিক আছে সেই আসন না হোক, আসামে তো তুমি বড় নেত্রী, তোমাকে অন্য একটা আসন দিয়ে দেওয়া হচ্ছে, সেই আসন থেকে তুমি লড়ো। তখন নাকি জবাব এসছে যে শিলচরের যে আসনটি আছে, এই আসনটি হচ্ছে বাঙালি অধ্যুষিত, এবং সেই জন্যই সেইখানে দাঁড়ালে তার একটা সম্ভাবনা ছিল। এখন আসামের অন্য কোনো আসনে দাঁড়ালে না তার সেই পপুলারিটি আছে, না তৃণমূল কংগ্রেসের সেখানে সেই পপুলারিটি আছে, দাঁড়িয়ে গোহারা হারান ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং অন্য জায়গায় দাঁড়িয়ে হেরে আর মুখ পুড়িয়ে লাভ নেই। ভালো কথা, এখানে নাকি কনভারসেশন অফ হয়ে গেছিলো, কিন্তু তারপরের স্টেপটা হয়েছিল, তিনি বুঝে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে ভবিষ্যৎটা জিরো। কেননা এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বাইরে কিছু করতে পারবে না, আর পশ্চিমবঙ্গের তার বিশেষ কিছু করার কিছু নেই। সুতরাং তিনি আবার গুটি গুটি পায়ে কংগ্রেসের দিকে নাকি হাঁটা দিয়েছিলেন, যে এখানে থেকে আমি পাচ্ছিটা কি, রাজ্যসভায় গিয়েছিলাম সেইটুকুনিও কেটে দিয়েছো, তাহলে আর তৃণমূল কংগ্রেসে পড়ে থাকবো কী করে? আসামে বা অন্য কোথাও তো তৃণমূল কংগ্রেস সেরকম কিছু করতে পারবে না, পশ্চিমবঙ্গে আমার তো সেরকম কিছু করার নেই। তো এই জায়গাটা জানার পর যাকে এত ঢাকঢোল পিটিয়ে নিয়ে আসা হয়েছিল, তিনি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন কংগ্রেস হয়ে যাবেন এই লোকসভা ভোটের আগে, সেটা তো আরও বড় ধাক্কা হয়ে যাবে। বিজেপি তো এত সহজে সেই জায়গাটাই ছেড়ে দেবে না। সেই জন্য আর একটা টিকিট তুলে দেওয়া হলো এই সুস্মিতা দেবের হাতে, এমনটাই একটা ভেতর থেকেই শোনা যাচ্ছে। কেননা এবার তো অনেকে টিকিট পাননি, অনেকে প্রত্যাশী ছিলেন, নতুনও অনেক দলের মধ্যে থেকে প্রত্যাশী ছিলেন, এবং পুরনোদের মধ্যেও অনেকেই এটা মেনে নিতে পারছেন না, মুখে কেউ কিছুই বলছেন না। কিন্তু এই হচ্ছে গল্প, যে গল্পটার জন্য বেসিক্যালি দুখানা টিকিট পশ্চিমবঙ্গের রাজ্যসভার, যেখান থেকে পশ্চিমবঙ্গের উন্নয়ন হতে পারত, সেটা চলে গেল সাগরিকা ঘোষ আর সুস্মিতা দেবের দিকে। সুস্মিতা দেবের রাজনৈতিক অঙ্ক এই, এবং সাগরিকা ঘোষের পরিচয় তো দিলাম তার টুইট বার্তার মাধ্যমে। সুতরাং বুঝতে পারছেন কীরকম রতন চিনে তাদেরকে রাজ্যসভায় পাঠাচ্ছে এই শাসক দল। কি বলবেন সাগরিকা ঘোষ সম্বন্ধে, কি বলবেন সুস্মিতা দেব সম্পর্কে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।